বলতেছি যে দেখা যাচ্ছে কিনা। আচ্ছা আবার দেখতে দেখি হয় কিনা। আসছে দেখো তো। জি স্যার এখন জি আসছে। স্যার এখন আসছে। গুড। আমার পরে আরো দুজন টিচার আছেন। ও ব্রাউন স্পট আমরা গতকালকে ছিলাম হচ্ছে লাইফ স্যার সাইকেল। ব্রাউন স্পটের ডিজিজ সাইকেল পর্যন্ত হ্যাঁ, ডিজিজ ছিল তো সাইকেল স্যার। হ্যাঁ বলতেছিলাম যে এই ডিজিজটা তোমার হচ্ছে সোর্স অফ ইনোকুলাম বা যেখান থেকে ডিজিজটা স্টার্ট হয়, মানে কোথায় সোর্স আছে, প্যাথোজেনটা কোথায় আছে সেটা। এটা একটা সিডবর্ন ডিজিজ, সিডের সাথে প্যাথোজেনটা থাকে, ট্রু সিডবর্ন বলা যেতে পারে। এর সাথে হচ্ছে যে তোমার হচ্ছে স্টাবলস বা গ্রাসেস যেগুলোকে বলে আমরা গ্রামনেসিয়াস উইড, সেগুলো যদি ফিল্ডে থাকে সেখান থেকেও তোমার প্রাইমারি ইনফেকশন হতে পারে। আচ্ছা, প্রাইমারি ইনফেকশন থেকে তোমার যদি ইনফেক্টেড সিড থেকে যদি সিডলিং হয় তাহলে সিডলিং এ চলে আসবে, আদারওয়াইজ সিডলিং এ আসবে হচ্ছে স্টাবলস থেকে যদি তুমি ক্লিন কাল্টিভেশন না করো, অথবা তোমার হচ্ছে যে গ্রামিনেসিয়াস উইড যেগুলো অল্টারনেট হোস্ট হিসাবে তোমার বাইপোলারিস অরাইজি অল্টারনেট হোস্ট হিসাবে কাজ করে, সেখান থেকে তোমার ইনফেকশন হবে ফিল্ডে। তারপরে টিপিক্যাল সিমটম ডেভেলপ করবে। 3 নাম্বার দেখো লিফে তোমার ওভাল শেপ ব্রাউন স্পট ডেভেলপ করবে, তার গ্রে মার্জিন থাকবে, ডার্ক ব্রাউন গ্রে সেন্টার থাকবে, ডার্ক ব্রাউন মার্জিন থাকবে এবং ইউনিশ হ্যালো থাকবে প্রতিটা স্পটের এখানে। এই ব্রাউন স্পটের লিফ থেকে আমরা প্র্যাকটিক্যালি তোমার স্লাইড তৈরি করতে বলি, যে লিফের উপরে যদি আমরা স্ক্র্যাপিং করে দিই, যেখানে স্পট আছে স্পটের উপরে আমরা যদি একটু নিডেল দিয়ে স্ক্র্যাপিং করে দিই এবং মাইক্রোস্কোপের নিচে দেখি লিকুইডের মাধ্যমে, গ্লিসারলের মাধ্যমে, তাহলে দেখা যাবে যে এই ধরনের তোমার ব্রাউন স্পটের বোর্ড শেপ কনিডিয়া থাকে, কনিডিও 4 থাকে, মাইসেলিয়া থাকে। পরবর্তীতে ব্রাউন স্পটে তোমার হচ্ছে পেনিকেলের যে গ্রেইন ইনফেক্ট করে, এতটুকু। আবার ইনফেক্টেড লিফ অথবা ইনফেক্টেড গ্রেইন যদি হারভেস্টের সময় থেকে থাকে, অথবা কাল্টিভেশনের সময় ইনফেক্টেড লিফ যদি ফিল্ডে থাকে, অথবা আমরা যদি ইনফেক্টেড সিড প্লান্টিং ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করি পরবর্তী বছর, সেখান থেকে আবার নতুন করে ইনফেকশন হবে নেক্সট ইয়ারে। ক্লিয়ার? এভাবে ড্রয়িং করে লেভেলিং করে দিতে হবে। আর 1 নম্বর 2 নম্বর কি ইন্ডিকেট করে রাইটে দেওয়া আছে, এগুলোই আমি যেগুলো বললাম সেগুলোই। কন্ট্রোলের ক্ষেত্রে যদি প্রেসক্রিপশন দিতে চাই তাহলে আমরা কেমিক্যাল আছে, এটা হচ্ছে যেহেতু তোমার হচ্ছে সিডবর্ন, তাহলে সিডবর্নের ক্ষেত্রে সিড ট্রিটিং কেমিক্যাল আছে। তাছাড়া হচ্ছে যে এই ফাঙ্গাসটাকে তোমার হচ্ছে যে ব্যাভিস্টিন, যেগুলো কার্বানডাজিম গ্রুপের ফাঞ্জিসাইড, ব্যাভিস্টিন, নোইন, গোল্ডাজিন, এগুলো যদি ফিল্ডে হয়, ফিল্ডে যদি ফার্মার তোমাকে নিয়ে যায় এবং ফিল্ডে যদি দেখো যে এই ধরনের সিমটম দেখা যাচ্ছে, তাহলে ফার্মারকে সাথে সাথেই প্রেসক্রাইব করতে হবে ব্যাভিস্টিন অথবা নোইন অথবা গোল্ডাজিন 0.2% অ্যাপ্লাই করতে হবে। 0.2% মিন হচ্ছে 2 গ্রাম পার লিটার ওয়াটারে সাসপেনশন তৈরি করে, সলিউশন তৈরি করে তারপর হচ্ছে স্প্রে করতে হবে। এটা হচ্ছে যে ইনিশিয়াল সিমটম দেখা দেওয়ার সাথে সাথে, অথবা অ্যাট ম্যাক্সিমাম টিলারিং অর বুটিং স্টেজে দেওয়া যেতে পারে। এই দুইটা স্টেজে এই জিনিসটা দেখা যায়, অথবা সিমটম দেখেই দিয়ে দিতে পারো। আর যেহেতু এটা সিড ট্রিটিং কেমিক্যাল, সিড ট্রিটিং, তাহলে সিডটাকে ট্রিট করে নিতে হবে, সিডটাকে ট্রিট করতে হবে। সিডটাকে ট্রিট করার জন্য এই কেমিক্যালগুলোই কার্বানডাজিম গ্রুপের যে নোইন আছে, ব্যাভিস্টিন, এগ্রিডাজিন অথবা গোল্ডাজিন, অথবা স্পেসিফিকভাবেই আছে সিড ট্রিটিং কেমিক্যাল, ওগুলো কন্ট্যাক্ট ফাঞ্জিসাইড। কিন্তু এই যে কার্বানডাজিম গ্রুপের যে ফাঞ্জিসাইডগুলো সেগুলো হচ্ছে তোমার হচ্ছে সিস্টেমিক ফাঞ্জিসাইড। কিছু কন্ট্যাক্ট ফাঞ্জিসাইড আছে যেগুলো সিড ট্রিটিং কেমিক্যাল, আমরা ফাইনাল ইয়ার এগুলো পড়াই ক্লাসিফিকেশন ফাঞ্জিসাইডের। যেমন হচ্ছে সিড ট্রিটিং ফাঞ্জিসাইড আগে ছিল ভিটাভেক্স, এখন আর ভিটাভেক্স নাই ফিল্ডে, বাজারে এখন প্লানভেক্স পাওয়া যায়। প্লানভেক্সটাই এখন নর্মালি এটা ইউজ করতে পারো। প্লানভেক্স 2 গ্রাম পার কেজি সিডের সাথে মিক্স করে তারপর সিডটাকে সোয়িং করতে পারলে, তাহলে সিডটাকে সোয়িং করলে আর ডিজিজটা হবে না। আর এখানে আছে সিড শুড বি ট্রিটেড উইথ হট ওয়াটার, এটা কেমিক্যাল না, এটা ফিজিক্যাল মেথড, এখানে ভুলে চলে আসছে, এটা একটা ফিজিক্যাল মেথড হবে। হট ওয়াটার ট্রিটমেন্ট করতে হবে। তোমার যদি স্কোপ থাকে, টেম্পারেচার যদি পানির টেম্পারেচার যদি মেজার করা যায়, তাহলে 53 থেকে 54 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার যখন রাইজ করবে পানিতে, তখন হচ্ছে ওই ধানগুলোকে 10 থেকে 15 মিনিট যদি, অথবা 10 থেকে 12 মিনিট, ম্যাক্সিমাম 12 মিনিট, 12 মিনিট বলা হয়েছে তোমাকে রাখতে হবে। কিন্তু এর আগে যেটা করতে হবে, প্রি সুকিং করতে হবে নর্মাল ওয়াটারে 8 আওয়ার্স প্রি সুকিং করতে হবে নর্মাল ওয়াটারে, যাতে তোমার হঠাৎ করে গরম পানিতে যাতে দিলে এটাতে তোমার যাতে কোনো সমস্যা না হয়, যাতে তোমার হচ্ছে এন্ডোস্পার্ম যাতে নষ্ট না হয়। এই জন্য যেটা করতে হয়,
আগের রাতে একটু ভিজায় রাখতে হয়, 8 আওয়ার্স ভিজায় রেখে নর্মাল ওয়াটারে, পরে এটাকে গরম পানিতে যেখানে টেম্পারেচার থাকবে 53 থেকে 54 ডিগ্রি সেলসিয়াস, সেখানে তোমার হচ্ছে 10 থেকে 12 মিনিট রাখলে প্যাথোজেন যদি থাকে সিডের মধ্যে তাহলে সেগুলো কন্ট্রোল হবে। আর বায়োলজিক্যাল মেথড হচ্ছে তোমার যদি কোনো বায়োলজিক্যাল রেজিস্ট্যান্ট ভ্যারাইটি থাকে আমাদের দেশে অথবা আমাদের, তাহলে রেজিস্ট্যান্ট ভ্যারাইটি বা টলারেন্ট ভ্যারাইটি থাকে সেটা সয়িং করতে হবে অ্যাজ এ পার্ট অফ বায়োলজিক্যাল মেথড, অথবা বায়োলজিক্যাল পেস্টিসাইড যেগুলো আছে ট্রাইকোডার্মা বেস্ট অথবা ব্যাসিলাস বেস্ট অথবা সিডোমোনাস বেস্ট যদি কোনো বায়োপেস্টিসাইড থাকে সেগুলো অ্যাপ্লাই করতে হবে। ন্যারো ব্রাউন লিফি স্পট অফ রাইস, এটা বলা হচ্ছে লিফের নাম অনুযায়ী বলা যায় যে কি ধরনের সিমটম হবে। ন্যারো হবে সিমটমগুলো, ব্রাউন কালার হবে এবং স্পট আকারে দেখা যাবে। তোমাদের কি মনে আছে? স্যার, হ্যাঁ রাইসের যে ব্লাস্ট ডিজিজটা ছিল ওখানে কি গ্রেনে এটা এফেক্ট করে না? হ্যাঁ, গ্রেন হয়, গ্রেন ব্লাস্ট হয়, ওটা ছবি তো দেখাইছি। এটা আচ্ছা স্যার। যেটা হচ্ছে যে তোমার হচ্ছে গ্রেন ব্লাস্ট হওয়ার আগেই তোমার হচ্ছে যে নেক ব্লাস্টে আমাদের বেশি ইম্পর্টেন্ট। নেক ব্লাস্ট হলে তোমার গ্রেন ফিলিংটা হয় না, আর গ্রেন ব্লাস্ট হলে দেখা যাচ্ছে যে গ্রেন ফিলিং হয় কিন্তু গ্রেনের কোয়ালিটি খারাপ হয় এবং এই সিডটাকে প্লান্টিং ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করা যায় না। এখন হচ্ছে ন্যারো ব্রাউন হচ্ছে কি তোমার হচ্ছে তোমার তুমি যদি যাও ফিল্ডে যাও দেখবা যে এই ধরনের তোমার হচ্ছে ব্রাউন স্পট, একটা রাস্টি ব্রাউন, রাস্ট যেরকম হয় এরকম রাস্ট বা খয়েরির মতো রাস্টের মতো ব্রাউন স্পট দেখা যায়। ন্যারো ইলংগেটেড রাস্টি ব্রাউন টু ডার্ক স্পট, রাস্টি ব্রাউন অথবা ডার্ক ব্রাউন স্পট ডেভেলপ করে প্যারালাল টু দি ভেইন অ্যান্ড নিয়ার টু দি মিড ভেইন, অর্থাৎ ভেইনগুলো যেভাবে থাকে এই ভেইনগুলো যেভাবে থাকে ভেইনের প্যারালালে তোমার হচ্ছে এরকম ছোট ছোট তোমার হচ্ছে ইলংগেটেড, তারপরে ন্যারো রাস্টি ব্রাউন অথবা ডার্ক ব্রাউন কালার স্পট থাকে, সেটা তার অ্যারেঞ্জমেন্ট থাকে প্যারালাল টু দি ভেইন। গতকালকে আমরা বলছিলাম যে তিনটা ইনিশিয়াল স্পটটা কি হতে পারে। ইনিশিয়াল স্পটটা এখানে প্রথমে সাইজটা বলা হয়েছে, সাইজটা স্মল হবে, তারপর হচ্ছে ইলংগেটেড হবে, ন্যারো হবে, তারপরে শেপটা বলা আছে ইলংগেটেড শেপ, ন্যারো শেপ, আর সাইজটা হচ্ছে স্মল। আর কালারটা বলা হয়েছে তোমার হচ্ছে ব্রাউন অথবা ডার্ক ব্রাউন অথবা রাস্টি ব্রাউন কালার তোমার হচ্ছে দেখা যাবে। কিন্তু এর একটা অ্যারেঞ্জমেন্ট আছে, বলা হচ্ছে ভেইনগুলো যেভাবে অ্যারেঞ্জ করা থাকে মিড রিবের সাথে অন্যান্য ভেইনগুলো লম্বালম্বি ভাবে প্যারালাল, ওই প্যারালালে তোমার হচ্ছে ভেইনের প্যারালালে তোমার এই ব্রাউন কালারের স্পটগুলো তোমার ডেভেলপ করে। এবং এটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার হচ্ছে যে তোমার এটা রাস্টে ব্রাউন, একবার রাস্টের মতো ব্রাউন থাকবে, একবার ডার্ক ব্রাউন, মরিচা যেরকম পড়ে ওই ধরনের এরকম এই ধরনের স্টিক, পেন্সিল দিয়ে দাগ দিলে যেরকম স্টিক পাওয়া যায় ওই ধরনের স্টিক পাওয়া যায়। ন্যারো স্মল রড লাইক or pencil dot like spot develop on the leaf blade, কিছু বলবা? আসলে টান দিয়ে দাও। On the leaf blade, the initial spot, the spots are brown color and scattered all over the leaf surface. The spots are arranged in parallel to the vein, rarely on the midrib vein or midrib or veinlet. Infected leaf get the appearance of rusty brown color. এই এতটুকু লিখলে যথেষ্ট, আর ড্রয়িং করে লেভেলিং করে দেবা। এখানে হচ্ছে তোমার হচ্ছে কিছু তোমার ফেভারেবল কন্ডিশন দেওয়া আছে, যে বলা হয়েছে যে সাসেপ্টিবিলিটি অফ ভ্যারাইটিস টু ওয়ান অর মোর প্রিভ্যালেন্ট প্যাথোজেন রেসেস, অর্থাৎ ন্যারো ব্রাউনের জন্য যে প্যাথোজেনটা আছে, ন্যারো ব্রাউনের যে প্যাথোজেন আছে তার যে রেসগুলো আছে তার প্রতি যদি আমরা এক্সিস্টিং যে কাল্টিভারগুলো সেগুলো যদি সাসেপ্টেবল হয়, এবং একইভাবে যে প্রিভ্যালেন্ট প্যাথোজেনিক রেসেস অন লিডিং ভ্যারাইটিস এবং প্রিভ্যালেন্স অফ প্যাথোজেনিক রেসেস অন লিডিং ভ্যারাইটি, এবং প্যাথোজেনগুলো যদি ভিরুলেন্ট হয় অ্যাডজেক্টিভ যে এক্সিস্টিং ভ্যারাইটির প্রতি। প্রথমে বলছে যে ভ্যারাইটিগুলো সাসেপ্টেবল হবে, তোমার ভ্যারাইটিগুলো সাসেপ্টেবল হবে প্যাথোজেনের প্রতি, প্যাথোজেন যে প্যাথোজেনের রেসগুলো আছে, এবং অন্যভাবে বলছে যে তোমার হচ্ছে আবার প্যাথোজেনগুলো ভিরুলেন্ট হবে, কার জন্য ভিরুলেন্ট মানে অ্যাগ্রেসিভ হবে, কার জন্য যে ভ্যারাইটিগুলো আছে তার প্রতি। এছাড়া গ্রোথ স্টেজ, although rice plants are susceptible all stages of growth, the plants are more susceptible from panicle emergence to maturity. এছাড়া যেটা হচ্ছে যে তোমার টেম্পারেচার আছে, হাই টেম্পারেচার প্লাস হচ্ছে হাই হিউমিডিটি, এই জিনিসটা বেশি হয়। তোমার হচ্ছে যে বিশেষ করে তোমার এগুলো একটু মুখস্থের বিষয় আছে, বিশেষ করে কন্ট্রোল মেজারটা, তারপর হচ্ছে ফেভারেবল কন্ডিশনটা, কোন কেমিক্যালটা কার জন্য, এটা মুখস্থ করতে হবে একটু।
However, এখন আমরা চলে শীত ব্লাইট। আমরা ওটা শীত ব্লাইট আরেকটা ইম্পর্টেন্ট ডিজিজ। আমরা যদি 2-3টা ডিজিজ বলি সেটার মধ্যে তোমার হচ্ছে ব্লাস্ট, বর্তমান যুগে ব্লাস্ট, শীত ব্লাইট, তারপরে ব্যাকটেরিয়াল লিভ ব্লাইট, তারপরে ফলস স্মার্ট, ক্লিনিক্যাল ব্লাইট, এগুলো ইম্পর্টেন্ট। শীত ব্লাইট এখন আমাদের দেশে, শীত ব্লাইটটা আবার হচ্ছে একটা স্পেসিফিক সিজনে হয়। এটা হচ্ছে তোমার আমন সিজনের ডিজিজ। যে সকল রাইস তোমার হচ্ছে স্ট্যাগন্যান্ট ওয়াটার কাল্টিভেট করা হয় সেই সকল রাইসে তোমার এই ধরনের ডিজিজ দেখা যায়, শীত ব্লাইটটা। অর্থাৎ স্ট্যাগন্যান্ট ওয়াটার দেখা যায় যখন আমরা আমন সিজনে যদি যাও, আমন সিজনে দেখা যাবে যে তোমার হচ্ছে আমরা রেইনফেড কন্ডিশনে অথবা তোমার স্ট্যাগন্যান্ট ওয়াটারে তোমার হচ্ছে রাইসটা কাল্টিভেট করা হয়। অর্থাৎ এটার প্যাথোজেনটা হচ্ছে তোমার রাইজোক্টোনিয়া সোলানি। রাইজোক্টোনিয়া সোলানি এক ধরনের রেস্টিং স্ট্রাকচার ডেভেলপ করে, তোমাদের মনে আছে হয়তো সেকেন্ড ইয়ারে আমরা স্লাইড দেখানো হয় বা স্ক্লোরোসিয়া গুলো দেখানো হয়, মনে আছে প্র্যাকটিক্যালে? ব্রাউন কালার স্ক্লোরোসিয়া দেখানো, জি স্যার, মাস্টার সিড লাইট। মনে কি আছে কিছু? জি স্যার। আচ্ছা যাক, না থাকলেও সমস্যা নেই, না থাকলে আবার মনে করে দিবা। হয় বা এই ডিশটার ক্ষেত্রে যেটা হয় তোমার হচ্ছে এই যে আমরা রাইসের গোড়াতে যদি দেখি, এই গোড়াতে তোমার হচ্ছে প্রথম আমরা যখন রাইসটা এই ডিশটা আমি আগেই বলছি যে তোমার যখন যে সকল রাইস স্ট্যাগন্যান্ট ওয়াটার কাল্টিভেট করা হয় সেই সকল রাইসে এই ধরনের ডিজিজটা হয়। অর্থাৎ যদি আমার গত সিজনে ফিল্ডে এই ডিজিজটা ছিল, যেখানে ইনফেকশন থাকবে সেখানে রাইজোক্টোনিয়া সোলানি স্ক্লেরোসিয়া ডেভেলপ করবে, অথবা ইনফেক্টেড প্লান্ট পার্টস বা ডেব্রিজ যদি থেকে থাকে এবং তার সাথে যে স্ক্লেরোসিয়াগুলো থাকে সেগুলো সয়েলে চলে যায়। এবং পরবর্তী সিজনে যখন আমি সয়েল প্রিপারেশন করব, আমরা আমন সিজনে সয়েলটা প্রিপারেশন করি কিভাবে? পাডলিং করি। পাডলিং করলে দেখা যাচ্ছে যে সয়েলের উপর 1 বিঘার মতো বা 6 ইঞ্চির মতো ওয়াটার থাকে। আচ্ছা, সেই ওয়াটারের সারফেসে স্ক্লেরোসিয়াগুলো চলে আসে। যখন আমি ট্রান্সপ্লান্ট করব সিলিংগুলো ট্রান্সপ্লান্ট করার পরে তখন দেখা যাবে যে ওয়াটার লেভেলে, যেখানে ওয়াটার লেভেলে আসে সে গাছগুলো আস্তে আস্তে বড় হতে থাকবে এবং স্ক্লেরোসিয়াগুলো পানির ওয়াটার লেভেলে, এটা কিন্তু গোড়ায় ইনফেকশন করে না, ওয়াটার লেভেল ইনফেকশন করে। ওয়াটার লেভেলে স্ক্লেরোসিয়াগুলো ইনফেকশন করে। ওয়াটার লেভেল ইনফেকশন করার কারণে দেখা যাচ্ছে যে ওয়াটার লেভেলে তোমার সিমটম দেখা যায়, মানে ইনফেকশন দেখা যায়। সিমটমটা ডেভেলপ করে এরকম, তোমার হচ্ছে যে বলা আছে ইনিশিয়াল সিমটমস কনসিস্টিং অফ সার্কুলার, অবলং অর ellipsoid গ্রিন গ্রে ওয়াটার সোকড স্পট অন দি লিফ শীট নিয়ার দি ওয়াটার লাইন। এত কিছু মনে না থাকলে বলা যাবে ইনিশিয়াল আমি যেটা বললাম যে প্রথম আমাদের হচ্ছে সাইজটা কি হবে, ইনিশিয়ালি তোমার হচ্ছে স্মল, তারপরে হচ্ছে সার্কুলার টু ইরেগুলার, কারণ এর ম্যাচুর স্পটগুলো ইরেগুলার হয়, সার্কুলার টু ইরেগুলার। তারপরে হচ্ছে তোমার লাইট গ্রিন অথবা ওয়াটার সোকড লেশন ডেভেলপ করে, যেহেতু শীত ব্লাইট অন দি শীত নিয়ার দি ওয়াটার লাইন। এই কথাটা লিখতে হবে, নিয়ার দি ওয়াটার লাইন। যে শীতটা তো অনেকখানি পোর্শন আছে রাইসের, কিন্তু ইনিশিয়ালি যেখানে ওয়াটার লাইন আছে, ওয়াটার লেভেলটা যেখানে স্পর্শ করে উপরের দিকে, ওইখানেই তোমার ভাসতে ভাসতে তোমার স্ক্লেরোসিয়াগুলো ওই লেভেলে ইনফেকশন করে। দেন তারপরে after getting the favorable condition the initial lesion become enlarged, তারপরে যে enlarge করার পরে and produce irregular large dark brown spots, এটাই বলা আছে become pale green or paper white and are surrounded। বলা আছে with the progress of the disease the initial spots become enlarged and produce large irregular dark brown spots। এখন এই স্পটস গুলো কিন্তু ক্যারেক্টারাইজড করা যায়। এই স্পটস গুলো কিভাবে ক্যারেক্টারাইজ করা যায়? দেখো এই সেন্টার গুলো একটু সাদা সাদা। This mature spots also characterized dark brown margin. This mature spots also characterized by dark brown margin, yellowish halo, dark brown margin. This mature spots also characterized by acid center, dark brown margin, and also surrounded with yellowish halo। এই কথাগুলোই বলা আছে। এখন আমরা দেখো এইখানে একটা যে ছবি আছে, ছবিতে কিন্তু বলা আছে, দেখো ইনিশিয়াল স্মল, তারপর লাইট গ্রিন অর ওয়াটার সার্কুলেশন ডেভেলপ করে অন দি শীট এট ওয়াটার লেভেল। তাহলে সাইজটা হচ্ছে স্মল হবে, শেপটা হবে ইরেগুলার হবে, আর কালারটা হবে লাইট গ্রিন অথবা ওয়াটার সার্কুলেশন অথবা স্পটস ডেভেলপ এট দি ওয়াটার লেভেল অন দি শীট এট দি ওয়াটার লেভেল। কিন্তু নির্দিষ্ট স্থানটা বলা আছে। লিফের ক্ষেত্রে কিন্তু আমরা এর আগে বলছি যে স্ক্যাটারলি বলে, কিন্তু এখানে কিন্তু তোমার হচ্ছে শীতে ওয়াটার লেভেলে বলা আছে, ওইখানে শুরু হবে।
তারপরে হচ্ছে প্রোগ্রেস করার সাথে সাথে তোমার হচ্ছে উইথ দি প্রোগ্রেস অফ দি ডিজিজ অথবা আফটার গেটিং দি ফেভারেবল কন্ডিশন the initial lesion become enlarged and produce large irregular dark brown spots ঠিক আছে এখন পরবর্তীতে ম্যাচুর স্পট গুলো একটু হয় লার্জ তারপর এখানে যদি খেয়াল করো এখানে দেখো ম্যাচুর স্পট এখানে একটা দেখা যাচ্ছে লার্জ তারপর ইরেগুলার কোনো রেগুলার শেপ নাই ইরেগুলার আঁকাবাঁকা এবং ডার্ক ব্রাউন চারদিকে দেখো একটা মার্জিনটা একটা ডার্ক ব্রাউন কালার এবং তার চারপাশে একটা ইউলি শ্যালো আছে এখানে ইউলি শ্যালো গুলো ক্লিয়ার এখানে ইউলি শ্যালো গুলো ক্লিয়ার এটা ম্যাচুর স্পট একটা তারপরে কি হয় তারপরে নাইবারিং স্পট গুলো ম্যাচুর স্পট গুলো কোয়ালিজ হয়ে লার্জ ব্লাইটেড এরিয়া ডেভেলপ করে কোয়ালিজিং অফ সিভার স্পটস the neighboring mature spot in case of the severe infection আমরা লাস্ট স্টেজে যেটা আসি বলি ইনিশিয়াল স্পট ম্যাচুর স্পট এন্ড সিভিয়ার ইনফেকশনে কি হয় সিভিয়ার ইনফেকশন হয় নাইবারিং ম্যাচুর স্পটস কোয়ালিজ টুগেদার টু প্রোডিউস এ লার্জ ব্লাইটেড এরিয়া এখন এটা আমরা একটা ভালো একটা ক্যারেক্টারের সাথে আমরা সিমিলারিটি খুঁজে পাই আমাদের যে কোবরা স্নেকের যে স্কিনের যে অ্যাপিয়ারেন্স সোপসোপ দাগ তার সাথে এই ডিজিজটার যে শীতের উপর যে সোপসোপ দাগ এটা একই রকম এই জন্য আমরা এখানে বলি যে এই ক্যারেক্টারের সময় বলার সময় কিন্তু এই কথাটা আমরা অবশ্যই বলি কোয়ালিজিং অফ সিভার নাইবারিং স্পটস অ্যান্ড গিভ দি অ্যাপিয়ারেন্স লুক লাইক দি স্কিন অফ দি কোবরা স্নেক অর্থাৎ এর যে নাইবারিং স্পটগুলো তোমার হচ্ছে কোয়ালিজ হয়ে তারপর যে লার্জ ব্লাইটেড এরিয়া ডেভেলপ করছে এবং যে অ্যাপিয়ারেন্সটা শো করছে সেই অ্যাপিয়ারেন্সটা ভেরি মাচ সিমিলার টু দি স্কিন অফ দি ভেরি মাচ সিমিলার টু দি অ্যাপিয়ারেন্স অফ দি স্কিন অফ দি কোবরা স্নেক কোবরা স্নেকের স্কিনের অ্যাপিয়ারেন্স সাথে এখানে যে ব্লাইটেড এরিয়া এটা দেখতে একই রকম অনেকটা এভাবে আইডেন্টিফাই করা যায় ক্লিয়ার স্যার দুইটা স্লাইডের ছবির মধ্যে পার্থক্যটা কি মানে কোন আরেকটা যে স্লাইড আছে স্যার ও এটা জি স্যার না এটাও একটা এটা অন লিভ শীট আরেকটা ছবি একটু ক্লিয়ার করে দেখানোর জন্য এটাও একটা ছবি এটা এখানে কি স্যার ইনিশিয়াল মানে ওই ছবিটা না এখানে আমি সবকিছু দেখাইছি দেখো এখানে গাছের আমি যেটা বললাম গাছের গোড়াতে হয় গোড়ায় মানে যেখানে ওয়াটার লেভেল সেখান থেকে স্টার্ট করে পরে গোড়ার দিকে চলে যায় উপরের দিকে চলে যায় কিন্তু স্টার্টিংটা হয় ওয়াটার লেভেলে তারপরে আমি এই ফটোটাতে দেখো সবকিছু দেওয়া আছে ইনিশিয়াল স্পটগুলো দেওয়া আছে তারপরে ম্যাচুর স্পটগুলো বলা আছে এবং ম্যাচুর স্পটগুলোর ক্যারেক্টার বলা আছে অ্যাসি সেন্টার ডার্ক ব্রাউন মার্জিন ইউলি শ্যালো বলা আছে তারপরে বলা আছে যে সিভিয়ার স্টেজে যে নাইবারিং স্পটগুলো কোয়ালিজ হয়ে তারপর যে অ্যাপিয়ারেন্সটা শো করে তা ভেরি মাচ সিমিলার টু দি অ্যাপিয়ারেন্স অফ দি কিপ্রা স্নেক সেটাও বলা আছে এটা একটা তোমার একটা সিমটম আবার এখানেও আছে যে কোনো ক্ষেত্রে শীতে দেখা যাচ্ছে এখানেও আছে আবার কিছু কিছু হাইব্রিড ভ্যারাইটি যেগুলো খুবই তোমার হচ্ছে সাসেপ্টেবল সেগুলো লিফেও দেখা যায় এই ধরনের দেখো কোবরা স্নেকের স্কিনে যেরকম সোপ দাগ থাকে এখানে লিফেও সেই ধরনের সোপ দাগ ক্লিয়ার বোঝা যাচ্ছে এটা জাস্ট দেখানোর জন্য আরেকটা ছবি দেখানোর জন্য ঠিক আছে জি স্যার শীত ব্লাইট অফ রাইসে তোমার হচ্ছে ফেভারেবল কন্ডিশন যেগুলো হচ্ছে তোমার প্রেজেন্স অফ দি ডিজিজ প্লান্ট পার্টস ইন দি সয়েল তারপর হচ্ছে প্রেজেন্স অফ স্ক্লেরোসিয়া অর ইনফেকশন বডিজ ফ্লোটিং অন দি ওয়াটার অর্থাৎ যদি তোমার ইনফেক্টেড প্লান্ট পার্টস সয়েলে থেকে থাকে তাহলে হচ্ছে যে তোমার পাডলিং করার সময় সেগুলো তোমার স্ক্লেরোসিয়াগুলো সয়েলে ওয়াটার লেভেলে চলে আসবে নিয়ম হচ্ছে যে ওয়াটার লেভেলে চলে আসে সেখানে ওয়াটার লেভেলে তোমার আমরা যেটা করে কৃষক অনেক সময় তোমার হচ্ছে কাপড়ের একটা তোমার নেটের মাধ্যমে এগুলো ক্লিয়ার করে ফেলে যদি না করে সেক্ষেত্রে প্রেজেন্স অফ স্ক্লেরোসিয়া অর ইনফেকশন বডিজ ফ্লোটিং অন দি ওয়াটার যদি থেকে থাকে হাই হিউমিডিটি যেহেতু তোমার এই আমন সিজনে যে এখন আমন সিজন আর কয়েকদিন আমন সিজন শুরু হবে কখন প্রায় হচ্ছে জুনের পর থেকে জুলাই থেকে শুরু হয়ে যায় আমন সিজন যাই হোক তখন গরম থাকে হাই টেম্পারেচার থাকে এবং হাই হিউমিডিটি থাকে সেখানে তোমার ডিজিজটা হয় হাই হিউমিডিটি এবং ওয়ার্ম টেম্পারেচার ক্লোজ প্লান্টিং অ্যান্ড হাই লেভেলস অফ নাইট্রোজেন ফার্টিলাইজার ক্লোজ প্লান্টিং হলে ভিতরে তোমার হচ্ছে গাছের ঘনত্ব বেড়ে যাবে ভিতরে তোমার টেম্পারেচার বেড়ে যাবে এবং হচ্ছে হিউমিডিটি বেড়ে যাবে আর বেশি যদি নাইট্রোজেন ফার্টিলাইজার দাও তাহলে গাছগুলো সাসেপ্টেবল টু দি হোস্ট সাকুলেন্ট হবে ডিজিজ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে প্রেজেন্স অফ ইরিগেশন ওয়াটার এই যে এখানে হবে প্রেজেন্স অফ কন্টামিনেটেড ইরিগেটেড ওয়াটার যদি কন্টামিনেটেড ইরিগেটেড ওয়াটার থাকে তাহলে ডিজিজটা হবে কারণ একটা ফিল্ডে তোমার হচ্ছে এই ডিজিজটা আছে সেই ফিল্ডের পানি যদি তোমার ফিল্ডে চলে আসে ভালো ফিল্ডে তাহলে সেখানে এই ডিজিজটা দেখা যাবে গ্রোয়িং অফ হাই ইল্ডিং ইমপ্রুভ ভ্যারাইটি হাই ইল্ডিং ইমপ্রুভ ভ্যারাইটিগুলো একটু সাসেপ্টেবল হয় এই জন্য এই ডিজিজটা হয় লেট ফ্লাইং অর আর্লি ইন্টারনট ইলংগেশন স্টেজ হচ্ছে ভালনারেবল স্টেজ ফর দিস ডিজিজ এখন আমরা যেটা কি বলছিলাম যে এটা সোর্সটা কোথায় যদি আমি 1 নম্বরে চলে আসি
এই যে স্ক্লেরোসিয়া গুলো বা ইনফেক্টেড প্লান্ট পার্টস যদি ফিল্ডে থেকে থাকে, স্ক্লেরোসিয়া গুলো কি হয় যে গত বছর যে ইনফেক্টেড শীত অথবা ইনফেক্টেড প্লান্টের অন্য পার্ট গুলো যদি হারভেস্ট করার সময় থেকে থাকে, তাহলে স্ক্লেরোসিয়া গুলো সয়েলের মধ্যে চলে আসবে। সয়েলের মধ্যে চলে আসার সাথে সাথে তোমার হচ্ছে যে অথবা প্লান্ট পার্টস গুলো তোমার র্যাটন ক্রপ গুলো যদি থেকে থাকে, তাহলে যদি পরবর্তী বছর যদি তুমি ক্লিন কাল্টিভেশন না করে যদি চাষাবাদ শুরু করো, তাহলে যে স্ক্লেরোসিয়া গুলো ওই বছর ওখানে ছিল এটা ডরমেন্ট অবস্থায় ছিল, ওভার উইন্টারিং কন্ডিশনে ছিল, এই বছর যখন আবার সে ওয়াটার পাবে, ফেভারেবল কন্ডিশন পাবে, সে আবার ইনফেকশন শুরু করবে। তাহলে কি হলো যে স্ক্লেরোসিয়া গুলো রয়েছে অথবা প্লান্ট ডেব্রিস গুলো অথবা র্যাটন ক্রপ গুলো তোমার ফিল্ডে আছে, যার সাথে তোমার ইনোকুলাম গুলো রয়ে গেল। যখন তুমি সয়েল প্রিপারেশন করবা 2 নম্বর, সয়েল প্রিপারেশন করলে কি হবে, সয়েলের মধ্যে যে স্ক্লেরোসিয়া গুলো ছিল সেগুলো তোমার ফ্লোটিং করে ওয়াটার লেভেলে চলে আসবে এবং যে ওয়াটার লেভেলের যে অংশটুকু গাছে সেখানে এসে ইনফেকশন করবে, এখানে আসবে, এই সংস্পর্শে আসলে ইনফেকশন করবে এবং ফেভারেবল কন্ডিশন পাওয়ার সাথে সাথে স্ক্লেরোসিয়া গুলো থেকে মাইসিলিয়া জার্মিনেট করবে, যেহেতু এখানে কোনো কোনিডিয়া প্রোডাক্ট হয় না। মনে আছে নাকি মাইসিলিয়া স্টেরেলিয়া কথাটা মনে আছে? রাইজোপটোনিয়া কোনো এটা একটা স্টেরাইল ফাঞ্জাই বা স্টেরাইল মাইসিলিয়া, যাদের কোনো কোনিডিয়া প্রডিউস করে না বা সেক্সুয়াল রিপ্রোডাকশন হয় না, সেক্সুয়াল রিপ্রোডাকশন হয় কিন্তু কোনিডিয়া ছাড়া মাইসিলিয়ার ফ্র্যাগমেন্টেশনের মাধ্যমে। হাউএভার এই মাইসিলিয়া যখন স্কুলের সাথে মাইসিলিয়া গুলো তোমার ইনফেক্ট করবে, ইনফেক্ট করার পরে প্লান্ট বডিতে তোমার ইনফেকশন করবে, ওই ওয়াটার লেভেল ইনফেকশন করে তারপরে তোমার ইনফেকশন হবে, এই লেভেলে ইনফেকশন করবে এখানে। এবার তারপর দেখা যাচ্ছে যে টিপিক্যাল সিমটম ডেভেলপ করতেছে, তোমার সব দাগ ডেভেলপ করতেছে, এবং এইগুলো থেকেই পরে স্ক্লেরোসিয়া গুলো মাটিতে পড়ে অফ সিজনে তোমার এই স্ক্লেরোসিয়া গুলো ওভারউইন্টারিং হিসেবে থাকে, গ্রোয়িং সিজনে এসে আবার তোমার ইনফেকশন করে যদি ক্লিন কাল্টিভেশন করা না হয়। ক্লিয়ার, বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। গুড। এই রিসাইকেল এটা বললেই হবে, আর যদি একটু পড়তে চাও বুঝতে চাও এটা আরেকটু দেখলে হবে। আচ্ছা, শীত ব্লাড অফ রাইসের এটা তোমার হচ্ছে যে আমি যদি প্রেসক্রিপশন দিতে চাই তাহলে আমাদের যেটা আছে নরমালি আমরা বলা হয় হেক্সাকোনাজল গ্রুপের ফাঞ্জি, ন্যাটিভো আছে, ন্যাটিভো হচ্ছে টেবুকোনাজল গ্রুপের ফাঞ্জিসাইড, ফলিকোয়ার আছে আরেকটা গ্রুপের ফাঞ্জিসাইড, ইভেন কন্টাফ হেক্সাকোনাজল গ্রুপের ফাঞ্জিসাইড, এগুলো তোমার হচ্ছে যে এগুলো দ্বারা সিড ট্রিটমেন্ট করা যায়। সিড ট্রিটমেন্ট যেহেতু এটা সিড ট্রিটমেন্ট, এটা কিন্তু সয়েল বোর্ন, রাইজোপটোনিয়া সোলানি সয়েলের সাথে থাকে, কিন্তু যে ফিল্ডে ইনফেকশন আছে সেই ফিল্ডে তুমি যখন হারভেস্ট করবা, হারভেস্ট করার সময় তোমার হচ্ছে যদি তোমার শীতের সাথে স্টেমের সাথে ইভেন লিফের সাথে যদি স্ক্লেরোসিয়া গুলো থাকে, তাহলে সেগুলো হারভেস্ট করার সময় তোমার হচ্ছে অথবা থ্রেশিং করার সময় তোমার ওই স্ক্লেরোসিয়া গুলো অথবা পার্ট অফ মাইসিলিয়া গুলো তোমার সিডের সাথে চলে আসতে পারে। এই জন্য যেহেতু ইনফেক্টেড ফিল্ড থেকে যদি হারভেস্ট করা হয় অথবা তুমি যে ফিল্ড থেকে সিড নিবা এটা যদি সিডলিং প্লান্টিং ম্যাটেরিয়াল সেই হিসাবে যদি সিডগুলো ইউজ করতে চাও পরবর্তী সিজনে, সেই ক্ষেত্রে হচ্ছে তোমার এই সিডটাকে ট্রিট করে নিতে হবে। কেমিক্যালের ক্ষেত্রে আমরা যেটা বলি প্রথমে হচ্ছে যে কেমিক্যালের ক্ষেত্রে প্রথমেই তোমার সিড ট্রিটমেন্টটা বলা যাবে না, প্রথমে যেটা বলতে হবে এক্সিস্টিং ফিল্ডে সিমটমটা দেখা গেছে তাহলে কি দিতে হবে, ফার্মার তোমার কাছে চলে আসবে, তখন তুমি কি দিবা, তখন ফার্মারকে বলবা যে টেবুকোনাজল গ্রুপের ফাঞ্জিসাইড আছে ন্যাটিভো অথবা ফলিকোয়ার, তারপরে হচ্ছে কন্টাফ হচ্ছে হেক্সাকোনাজল গ্রুপের ফাঞ্জিসাইড 0.2% আকারে স্প্রে করতে হবে 2 to 3 times at 10 to 15 days ইন্টারভ্যালে আফটার অবজার্ভিং দি ইনিশিয়াল স্পট। অর্থাৎ ওয়াটার লেভেলে সিমটম দেখা দেওয়ার সাথে সাথেই তোমার ন্যাটিভো, ফলিকোয়ার অথবা কন্টাফ এই ফাঞ্জিসাইডগুলোর 2% সলিউশন তৈরি করে তোমার স্প্রে করতে হবে, ঠিক আছে? তারপরে তোমার যেটা করতে হবে বলছে যে এটা হচ্ছে তোমার যদি তুমি প্রেসক্রিপশন লিখতে বলে তাহলে এতটুকু লিখবা, আর অ্যাডভাইস হিসেবে লিখবা পরবর্তী বছর তোমার কি অ্যাডভাইসের ক্ষেত্রে কিন্তু তোমার সিড ট্রিটমেন্টটা তোমার কেমিক্যাল আসবে না, প্রেসক্রিপশন আসবে না, সিড ট্রিটমেন্ট অ্যাডভাইসে চলে যাবে। আমি আবার বলতেছি যখন প্রেসক্রিপশন লিখবা সিড ট্রিটমেন্টটা এটা হোক ফিজিক্যাল ট্রিটমেন্ট অথবা কেমিক্যাল সিড ট্রিটমেন্ট সবই তোমার অ্যাডভাইসে চলে যাবে। আর যদি ম্যানেজমেন্ট বা কন্ট্রোল মেজার লিখতে চাও তাহলে কেমিক্যালের পার্ট হিসাবে কেমিক্যাল সিড ট্রিটমেন্ট লিখতে পারো। কথা ক্লিয়ার? হ্যালো স্যার, একটু আরেকবার বলেন। আমরা যেটা বলি যে অনেক সময় প্রেসক্রিপশন লিখতে বলা হয় যে কয়েকটা ডিজিজ দিয়ে বলে যে প্রেসক্রাইব রাইট ডাউন দি প্রেসক্রিপশন অফ দি ফলোইং ডিজিজেস ফর দি কন্ট্রোল অফ দি ফলোইং ডিজিজেস। তাহলে প্রেসক্রিপশনের ক্ষেত্রে লিখতে হবে যে এক্সিস্টিং ফিল্ডে প্রেসক্রিপশন শুধু তাদের জন্য দেওয়া হয় তোমার হচ্ছে যাদের এক্সিস্টিং ফিল্ডে ডিজিজ আছে এবং এটা কিভাবে কন্ট্রোল করা যায়। এক্সিস্টিং ফিল্ডে ডিজিজ থাকে সেখানে তো সিড ট্রিটমেন্ট করার দরকার নাই, সেখানে তো আর ওয়াইড স্পেসিং করা যাবে না, সেখানে তো তোমার আর
ইয়া করা যাবে না, যেগুলো করা যাবে না সেগুলো তো আর ইয়াতে প্রেসক্রিপশন আসবে না। মানে মেইনলি আমরা যেটা করি প্রেসক্রিপশনের উপর আমরা মেইন প্রথমে যেটা লিখতে বলি সেটা হচ্ছে যে কেমিক্যাল ট্রিটমেন্ট। যে কৃষক আসছে, কৃষকের ডিজিজ হয়ে গেছে, এখন কৃষক কি করবে, তখনই বলতে হবে যে এই ডিজিজটার ক্ষেত্রে you have to spray Nativo, Folico or Contra fungicide at the rate of 0.2% after observing the initial spots for 2 to 3 times at 10 to 15 days interval। এটা অ্যাপ্লাই করতে হবে। আর বাকি যা আছে সবকিছু চলে যাবে অ্যাডভাইস ফর দি নেক্সট ইয়ার। ফিজিক্যাল সিড ট্রিটমেন্ট, ইউজ অফ হেলদি সিড, তারপর হচ্ছে তারপরে ব্যালেন্স ইউজ অফ ফার্টিলাইজার, নাইট্রোজেন ফার্টিলাইজার, তারপর হচ্ছে তোমার সিড ট্রিটমেন্ট উইথ কেমিক্যালস অথবা সিড ট্রিটমেন্ট উইথ হট ওয়াটার, তারপর রেজিস্ট্যান্ট ভ্যারাইটি, এগুলো সব অ্যাডভাইসে চলে যাবে। বুঝতে পারছো? কারণ যেগুলো পরবর্তী বছর তুমি করতে পারবা সেগুলো হচ্ছে অ্যাডভাইসেস ফর দি নেক্সট ইয়ার আমরা বলি। এগুলো এখন আর করার কোনো স্কোপ নাই, এটা প্রেসক্রিপশন লেখার ক্ষেত্রে। আর যদি বলে রাইট ডাউন দি কন্ট্রোল মেজার অথবা ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস ফর দি ফলোইং ডিজিজ, সেক্ষেত্রে প্রথমে শুরু করবা কালচারাল প্র্যাকটিস দিবা। সিড শুড বি কালেক্টেড ফ্রম হেলদি সিড অথবা ইউজ অফ হেলদি সিড। তারপর ফ্লটিং যে ক্রপ রেসিডিউগুলো সেগুলো কালেক্ট করতে হবে, কারণ ওইখানে তার সাথে তোমার স্কুলেশিয়াগুলো থাকে। আর পটাশ ফার্টিলাইজার একটু বেশি দিতে হবে, ফার্স্ট ডিউরিং দি ফাইনাল ল্যান্ড প্রিপারেশন অ্যান্ড সেকেন্ড ওয়ান উইথ দি লাস্ট ডোজ অফ ইউরিয়া। এভাবে দুইটা ইনস্টলমেন্টে দিলে ডিজিজের ইন্টেন্সিটি কমে যায়, কারণ পটাশ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে গাছে। কেমিক্যাল অ্যাডভাইসের ক্ষেত্রে কি কালচারালটা আসবে? হ্যাঁ, এগুলো অ্যাডভাইজার ক্ষেত্রে কালচারাল আসবে, কিন্তু অ্যাডভাইসের ক্ষেত্রে আসবে, এটা অ্যাডভাইসে আসবে। এগুলো তোমার কেমিক্যালে আসবে না যখন তুমি প্রেসক্রিপশন লিখবা। আর কন্ট্রোল বা ম্যানেজমেন্ট প্র্যাকটিস লিখবা তখন তুমি তিনটা পয়েন্টে লিখবা, কালচারাল প্র্যাকটিসেস, তারপর হচ্ছে ফিজিক্যাল মেথড যদি থাকে, তারপর কেমিক্যাল ট্রিটমেন্ট, আর হচ্ছে বায়োলজিক্যাল ট্রিটমেন্ট। এই কটা পয়েন্টের আকারে তুমি তোমার ম্যানেজমেন্ট প্র্যাকটিসগুলো বা কন্ট্রোল মেজারগুলো লিখবা। আর প্রেসক্রিপশন আসলেই প্রথমটাই হবে তোমার কেমিক্যাল ট্রিটমেন্ট। কেমিক্যাল ট্রিটমেন্ট জাস্ট তুমি স্প্রে করবা কিনা, সয়েল ড্রেঞ্চিং করবা কিনা সেটা, কিন্তু কেমিক্যাল সিড ট্রিটমেন্ট আসবে না, কারণ গাছ অলরেডি হয়ে গেছে, সেখানে তুমি সিড ট্রিটমেন্ট কিভাবে করবা? কথা বুঝছো? এটা আসবে অ্যাডভাইসেস ফর দি নেক্সট ইয়ার। এখন দেখো তোমার বিভিন্ন ধরনের তোমার ফোলিয়ারে যে ডিজিজ গুলো হয়, ফোলিয়ার ফাঙ্গাল ডিজিজ, তোমার লিফে প্রথম হয় হচ্ছে ব্লাস্ট, লিফ ব্লাস্ট হয়, ব্রাউন স্পট হয়, ন্যারো ব্রাউন লিফ স্পট হয়, এবং শীত ব্লাইট, শীত অ্যাজ ওয়েল অ্যাজ লিফে হয়। আমরা অনেক সময় বলি রাইট ডাউন দি নেম অফ ডিফারেন্ট ফোলিয়ার ডিজিজেস অফ রাইস অথবা ফোলিয়ার ফাঙ্গাল ডিজিজ অফ রাইস, তাহলে লিস্ট লিখলে এগুলো লিখে আমরা প্যাথোজেন সহ লিখতে বলি অনেক সময়। শীত রট, আরেকটা বলছি শীত রট, এটা বললাম শীত ব্লাইট, আরেকটা হচ্ছে শীত রট। শীত রটটা হচ্ছে শীতে হবে, কিন্তু এটা হচ্ছে লোয়ার শীতে হবে না, এটা আপার শীতে হবে, স্পেশালি ফ্লাগ লিফ শীতে হবে। ক্লিয়ার? দুইটা শীতের ডিজিজ আছে রাইসের ক্ষেত্রে, আমরা পড়াই, আরো আছে, কিন্তু এই দুইটা আমরা মোস্টলি পড়াই আমাদের দেশের প্রেক্ষিতে, এই দুইটা ইম্পর্টেন্ট। একটা শীত ব্লাইট, যেটা তোমার ওই যে কোবরা স্নেকের স্কিনের অ্যাপিয়ারেন্সের মধ্যে ছোপ ছোপ দাগ পড়ে লোয়ার শীতে, যেখানে ওয়াটার লেভেল থাকে গাছের গোড়ার দিকে সেখানে। আর শীত রট, এখানে রটিং হয়, পচে যায়, ওখানে ব্লাইটেড হয়, আর এখানে পচে যায়, কিন্তু এটা লোয়ার শীতে হয় না, এটা আপার শীতে হয়, স্পেশালি ফ্লাগ লিফ শীতে হয়। ক্লিয়ার? ফ্লাগ লিফ শীতে হচ্ছে পেনিকুলার সাথে যে শীতটা থাকে সেটাকে বলা হয় ফ্লাগ লিফ শীত। এই ফ্লাগ লিফ শীতে ইনিশিয়ালি তোমার ডিফারেন্ট সাইজেস ডার্ক ব্রাউন ইরেগুলার স্পট ডেভেলপ করে অন দি ফ্লাগ লিফ শীত। এটা ফার্স্ট উইথ দি প্রোগ্রেস অফ দি ডিজিজ কি হয়, দি নাইবারিং স্পটস কোয়ালেজ টুগেদার and produce a large blighted and rotten area। তারপরে কি হয় দেখো, বলা হয়েছে যে affected leaf sheath become swollen and tube shape। অর্থাৎ এই যে তোমার লিফ শীথে যে এরকম হচ্ছে, এরকম হওয়ার পর এই ডিজিজটা হলে এটা অনেক ক্ষেত্রে তোমার প্যানিকের ইমার্জেন্স হয় না। না হলে শীতটা করে কি, শীতটা হচ্ছে পেনিকালটাকে এনসার্কেল করে রাখে এবং একটা বোতল শেপ ধারণ করে। এখন এই ক্ষেত্রে ডিজিজটা যদি ইনিশিয়ালি হয় তাহলে পেনিক্যাল ইমার্জেন্সিটা পুরোপুরি ব্যাহত হয়, আর যদি তোমার পেনিক্যাল ইমার্জেন্সি একটু শুরু হয়েছে পার্শিয়াল ইমার্জেন্সি হতে পারে। এই জন্য ডিজিজটা ইম্পর্টেন্ট, কারণ পেনিক্যাল ইমার্জেন্সির সাথে জড়িত। এই ডিজিজটা হলে তোমার ফ্লাগ লিফটা তোমার হচ্ছে পেনিক্যালটা ইমার্জ হতে দেয় না, ফ্লাগ লিফটা তোমার এনসার্কেল করে পরে পেনিক্যালটাকে, যেহেতু গ্রেইনটা বাইরে আসতে পারে না, তোমার সূর্যালোক পায় না, সেজন্য তোমার ক্লোরোফিলের থাকলেও সূর্যালোক না পাওয়ার কারণে সে কোনো ধরনের অনেক সময় দেখা যাচ্ছে যে তোমার গ্রেইন ফর্ম করতে পারে না। অ্যাজ ওয়েল তোমার হচ্ছে ক্লোরোফিলের পরিমাণও কমে যায় ফ্লাগ লিফে, যেখান ওইখানে আর গ্রিন লিফ থাকে না, ওইটা ফ্লাগ লিফটা আস্তে আস্তে তোমার রটেন হয়ে কালো হয়ে যায়, এই জন্য তোমার ক্লোরোফিলও পায় না।
এই কথাগুলি বলা আছে। ইনিশিয়াল স্পটস এখানে বললাম, ইনিশিয়াল স্পটস হচ্ছে অকার ডার্ক ব্রাউন স্পটস অফ ভেরিয়াস সাইজেস অন দি আপার লিফ শিট, স্পেশালি অন দি ফ্লাগ লিফ শিট। As the disease progress, আমরা সেকেন্ড স্টেজ এটা বলি, lesion enlarge and coalesce and may cover most of the leaf sheath। তোমরা এইভাবে লিখতে পারো, with the progress of the disease, the initial lesion become enlarged and coalesce together and cover the entire leaf sheath। এভাবে লিখতে পারো, যত ইজি করে লেখা যায়। তারপরে কি হয়, লিফ শিটটা কভার করলে সে মেইন ইফেক্ট হচ্ছে যে সে হচ্ছে তোমার পেনিকলটা ইমার্জ হতে দেয় না। অ্যাফেক্টেড লিফ শিট বিকাম সোলেন অ্যান্ড টিউব শেপ, লিফ শিটটা তোমার সোলেন হয়ে যায়, অর্থাৎ তোমার পেনিকলটাকে এনসার্কেল করে লিফ শিটটা কভার করে ফেলে এবং সোলেন এবং দেখতে অনেকটা টিউব শেপের মতো হয়। এখানে নিচের এগুলো দেখো কি ধরনের রয়েছে, এরকম হয়ে যায়। অ্যাফেক্টেড লিফ শিট বিকাম সোলেন, নিচের ছবিটা ব্রাউন কালারের। এখানে তোমার যে তোমার বিভিন্ন ধরনের রটেন এরিয়া হয়ে যায়, ব্লাইটেড এরিয়া হয়ে যায়। With early and or severe infection, the panicle may fail to emerge at all। অর্থাৎ নরমালি যদি ইনিশিয়ালি যদি পেনিকেল ইমার্জ হওয়ার স্টেজে শুরু হয়েছে, তখন যদি এই ডিজিজটা হয় তাহলে পেনিকেল ইমার্জ হয় না, সম্পূর্ণ ফ্লাগ লিফটাই সম্পূর্ণ পেনিকেলটাকে এনসার্কেল করে রাখে। এবং বলা আর্লি হোক আর যদি সিভিয়ার ইনফেকশন হয় সেই ক্ষেত্রেও পেনিকেল ইমার্জ হতে পারে না, ফেল হয়। এজন্য গ্রেন এই ডিজিজটার কারণে কোনো কোনো ক্ষেত্রে 100% পর্যন্ত গ্রেন লস হতে পারে। কি কি কারণ হতে পারে, ক্লোজ প্লান্টিং এর কারণে হতে পারে, হাই ডোজ অফ নাইট্রোজেন হতে পারে, ফিল্ড হাই হিউমিডিটি এন্ড টেম্পারেচার অ্যারাউন্ড 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস, ইনজুরিজ মেড বাই লিফ ফোল্ডার, ব্রাউন প্লান্ট হপার এন্ড মাইটস ইনক্রিজেস ইনফেকশন। অর্থাৎ তোমার যদি ফ্লাগ লিফে যদি লিফ ফোল্ডার ইনফেকশন থাকে, ব্রাউন প্লান্ট হপার ইনফেকশন থাকে, মাইটসের ইনফেকশন থাকে, তখন কি করে, তখন ওইখানে ফ্লাগ লিফে তোমার তারা সাক করে, সেলস সাক করে ওখানে ছিদ্র করে ফেলে, তখন ফাঙ্গাস ইজিলি তোমার ফ্লাগ লিফে ইনফেকশন করে। এগুলো হচ্ছে প্রবলেবল কন্ডিশন। হাই ডোজ অফ নাইট্রোজেন কেন এফেক্ট করে স্যার? কোনটা? হাই ডোজ অফ নাইট্রোজেন। হাই ডোজ নাইট্রোজেন হচ্ছে তোমার নাইট্রোজেনের কাজ হচ্ছে গাছের গ্রোথটাকে বৃদ্ধি করে, গাছটাকে অনেক সময় গ্রিন করে, কিন্তু ডোজটা তোমার দিতে হবে তোমার রিকমেন্ডেড ডোজে, কারণ বেশি হলে তোমার গাছ তোমার বয়সের তুলনায় বেশি বড় হয়ে যায়, এতে করে তোমার হচ্ছে গাছের যে নর্মাল স্ট্রেন থাকার কথা সেই স্ট্রেনটা বা সেলের যে রিজিডিটি থাকার কথা সেটা ডেভেলপ করে না। এজন্য গাছগুলো একটু সাকুলেন্ট হয়ে যায়, সফট হয়ে যায়, এবং যখন গাছগুলো একটু সফট হয়ে যায়, ওইটা অনেকটা ভানারেবল হয়ে যায়, তখন এগুলো ডিজিজের প্রতি তোমার ভানারেবল হয়ে যায়। মানে নাইট্রোজেন দিলে গাছ তোমার দেখবা যে নাইট্রোজেন ছাড়া অথবা রিকমেন্ডেড নাইট্রোজেনের যে গাছ তার থেকে ওভারডোজ নাইট্রোজেন দিলে তার গাছগুলো তাড়াতাড়ি বৃদ্ধি পেয়ে যায়, বয়সের তুলনায় তাড়াতাড়ি বৃদ্ধি পেলে দেখা যাচ্ছে তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এর কারণ হচ্ছে গাছের সেলের রিজিডিটি কমে যায়, গাছের সেলের নর্মাল যে স্ট্রেন্থ থাকার কথা, সেলের যে স্ট্রাকচার থাকার কথা, সেটাতে ইম্প্যাক্ট ফেলে। ক্লিয়ার স্যার? লাস্ট পয়েন্টটা যে ইনসেক্টেরটা, ওটা একবার বলবেন? ইনসেক্টে বলছে যে এখানে লিফ ফোল্ডার, ব্রাউন হপার অথবা মাইটসের যদি ইনফেকশন থাকে, তাহলে দেখা যাচ্ছে যে এগুলো কি করে, এগুলো যে কিছু কেউ সেল সেপ সাক করে, কিছু বোর করে। ফ্লাগ লিফে যদি এরকম বোর করে বা সেল সেপ সাক করে, তাহলে ফাঙ্গাসের পেনিট্রেশনটা ইজি হয়ে যায় এবং ইনফেকশনটা আরো ত্বরান্বিত হয়। বুঝছো? জি স্যার, বুঝছি। Cultural controllable seeds should be collected from the disease-free fields which were produced by maintaining proper care. এত কিছু মনে না করলে বলবা যে use of healthy seed for sowing, balance fertilizer, less nitrogen and high dose of potassium। নাইট্রোজেনের যে কাজটা বেশি দিলে সমস্যা হয়, পটাশিয়ামটা একটু দিলে তোমার ওইটা একটু রক্ষা করা যায়, সেলের স্ট্রেন্থ রিজিডিটি বৃদ্ধি পায়। Crop residues should be burned since the pathogen overwinter or survive in the crop residues in absence of the host. Minimize insect infestation in the rice field, insect causing injuries to the plants that allow the fungi to enter the plant and cause infection. Potash should be applied at tillering stage. Potash একটু বেশি বলছে এবং tillering stage যাতে একটু দেওয়া হয়, কারণ এটা vulnerable stage ডিজিজটার জন্য। Foliar spray of calcium sulfate and zinc sulfate can reduce the disease তোমার ইনসিডেন্স। ক্যালসিয়াম সালফেট আর জিঙ্ক এবং ক্যালসিয়াম তোমার হচ্ছে প্লান্টের তোমার যে ডিফেন্স সিস্টেম সের সাথে তোমার ইনভলভ। শুধু প্লান্টের না, জিঙ্ক, ক্যালসিয়াম এগুলো হচ্ছে মানুষেরও যে ডিফেন্স সিস্টেম, বলে না জিঙ্ক সমৃদ্ধ খাবার খেতে করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে হলে, লুক লাইক সিমিলার থিম। তারপর বলছে ক্রপ রেসিডিউ শুড বি বার্নড সিন্স দি প্যাথোজেন ওভারউইন্টার্স অর সার্ভাইভ ইন দি ক্রপ রেসিডিউ ইন অ্যাবসেন্স অফ, একই পয়েন্ট আগে আছে। ওয়াটার শুড বি ড্রেইনড আউট হোয়েন দি ফার্স্ট সিমটম অ্যাপিয়ার ইন দি ফিল্ড। যদি ফার্স্ট সিমটম দেখা যায়, এইটা কিন্তু শীত ব্লাইটের ক্ষেত্রে কিন্তু এইটাই একই আছে। শীত ব্লাইটে যদি যখন সিমটম দেখা যাবে, সাথে সাথে তোমার হচ্ছে ওই ওয়াটারটাকে, কারণ যেহেতু স্ট্যাগনেন্ট ওয়াটারে করা হয় শীত ব্লাইটটা, স্ট্যাগনেন্ট ওয়াটারটার সাথে সাথে তোমার
ড্রেন আউট করে দিতে হবে। তাহলে ড্রেন আউট করে দিলে তোমার প্যাথোজেনের পরিমাণ কমে যাবে। পরে একটু ড্রাই করে আবার নতুন করে ফ্রেশ ওয়াটার দিয়ে ইরিগেশন দিতে হবে। ঠিক একইভাবে এই ডিজিজটার ক্ষেত্রে বলা হয়েছে স্যারোক্লাইডার মলাইজি, যে তোমার হচ্ছে যে ইনিশিয়াল সিমটম দেখা দেওয়ার সাথে সাথে তোমার হচ্ছে ওয়াটারটাকে ড্রেন আউট করে দিতে হবে এবং ড্রাই করে আবার নতুন করে ইরিগেশন দিতে হবে। রিকমেন্ডেশন স্পেসিং শুড বি মেইনটেইন, কারণ ক্লোজ স্পেসিং হলে তোমার হাই ডেন্সিটি হলে ডিজিজটা বেশি হয়। কেমিক্যাল কালার ক্ষেত্রে বলা হয়েছে ন্যাটিভো, তারপরে ফলিকোয়ার, কন্টাফ, এই গ্রুপের ফাঞ্জিসাইড, এই ফাঞ্জিসাইডগুলো দিয়ে সিড ট্রিটমেন্ট করা যায় এবং এই ফাঞ্জিসাইডগুলো দিয়ে আবার তোমার হচ্ছে তোমার ন্যাটিভো, তারপর হচ্ছে এক্সট্রা কেয়ার বা ফলিকোয়ার, এগুলো দিয়ে আবার স্প্রে করা যায়। তাহলে প্রথমে আমরা স্প্রে করবো কি দ্বারা? ন্যাটিভো দ্বারা 0.2%, অথবা ক্রপ কেয়ার 0.2%, এক্সট্রা কেয়ার 0.2%, ফলিকোয়ার 0.2 থেকে 0.3%, এগুলো দিলেই তারপর যখন সিমটম দেখা দেবে তখন স্প্রে করে দিতে হবে। আর বায়োলজিক্যাল কন্ট্রোল মেজারের পার্ট হিসাবে যদি রেজিস্ট্যান্ট ভ্যারাইটি থাকে ওগুলো দেওয়া যেতে পারে। ক্লিয়ার? স্যার হাই ডোজ অফ পটাশিয়াম কি স্যার নাইট্রোজেনের কাজের বিপরীতটা করে, মানে রেজিডি বিপরীত হচ্ছে কি, হাই ডোজ অফ পটাশিয়াম, একটু হাই ডোজ মানে খুব ডোজ না, পটাশিয়ামের যে ডোজটা আছে রাইস কাল্টিভেশন করার ক্ষেত্রে পটাশিয়াম ফার্টিলাইজার যে ডোজটা আছে তার থেকে একটু বেশি দিতে হয়। মনে রাখতে হবে যদি এই ফিল্ডে, এই আমরা কিন্তু নর্মালি কৃষকরা জানে এই ফিল্ডে গত বছর এই জিনিসটা হয়েছে, এই জিনিসটা হয়েছে, যদি জানা থাকে এবং এই জিনিসটা হওয়ার সম্ভাবনা থাকে, তখন বলা হয়েছে যে তোমার টিলারিং স্টেজে তোমার একটু যেই ডোজটা একটু বেশি, ওই টিলারিং স্টেজে যাতে পটাশিয়ামটা একটু দেওয়া হয়। এবং রিকমেন্ডেড স্পেসিফিক যদি টিলারিং স্টেজে না থাকে তাহলে ওই একটু একটা তোমার ইনস্টলমেন্ট তোমার হচ্ছে একটু ওইখানে ওই ডোজটা ওইখানে যাতে দেওয়া যায়, তাহলে ডোজটা কম হবে, তখন গাছের একটু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাওয়ার জন্য। হাই ডোজ মানে ওই খুবই হাই ডোজ না, এটা হচ্ছে যে কিছুটা পরিমাণ একটু বৃদ্ধি দেবে, যে ডোজ আছে তার থেকে একটু বেশি, এই জন্য হাই ডোজ বলা হয়। স্যার প্যাথোজেনটা নেক্সট সিজন পর্যন্ত সার্ভাইভ করার জন্য মেইন হোস্ট বাদে অন্য যে হোস্টটা ইউজ করে এটার নাম কি স্যার? অল্টারনেট হোস্ট নাকি অল্টারনেটিভ হোস্ট? এই দুইটাই বলা যায়, অল্টারনেট হোস্ট, অল্টারনেটিভ হোস্ট, দুইটা দুই জিনিস, একটা তোমার হচ্ছে অ্যাডজেক্টিভ আর একটা নাউন। ঠিক আছে? অল্টারনেট হোস্ট বলতে অল্টারনেটিভ হোস্ট বলতে, নরমালি আমরা বলি অল্টারনেট হোস্ট, অল্টারনেটিভ বলি না। অল্টারনেটিভ কি একজন বলছে? টিচার বলেছিলেন যে দুটার মধ্যে একটু পার্থক্য আছে খুঁজে বের করার জন্য। কি পার্থক্য? স্যার আমরা জানি না, বলেছিলেন স্যার একটু দেখি ওইটা। তোমার বলছে খুঁজে বের করো। অনেক কিছু শোনো, এখন এই লেভেলে এসে এত কিছু খালি দরকার নেই তো। তুমি যখন স্পেসিফিক ভাবে আরো পড়তে যাওয়া তখন আরো দরকার আছে। এখন জাস্ট পড়ো হচ্ছে যে আমি যেটা বুঝি আর কি, যেটা হচ্ছে যে হোস্ট বাদে যা আছে সেটাই অল্টারনেট হোস্ট আপাতত। ঠিক আছে? এর মধ্যে অনেক কিছু পার্থক্য থাকতে পারে, সেটা আপাতত বোঝা দরকার নেই। সেটা তোমাদেরকে পড়াইছে আমার মনে হয় কালচারাল প্র্যাকটিস গুলো পড়াইছে কন্ট্রোলের, ডিজিজ কন্ট্রোল করার জন্য কালচারাল প্র্যাকটিস পড়াবে, বিভিন্ন ধরনের কালচারাল প্র্যাকটিস গুলো আছে। এটা কি আতিক স্যার কি পড়াইছে তোমাদের কিছু? জি স্যার পড়াইছে। আচ্ছা, যাই না, আতিক স্যার না পড়াইলে আইব আলী স্যার পড়াবেন, উনি হয়তো বা এই যে ডিজিজ ম্যানেজমেন্টের মেথডস ওর মধ্যে কালচারাল প্র্যাকটিস আছে, কালচারাল প্র্যাকটিসের মধ্যে অল্টারনেট হোস্ট আছে, আরো আছে তোমার রিসিসিভ, এই তোমার তারপরে অ্যাক্টিভ, এগুলো আছে। উনি তোমার হয়তো যদি মনে করেন যেগুলো দরকার আছে সে পড়াই দেবে। ঠিক আছে? তবে এতটুকু যেগুলো আছে এগুলো বাদেই তোমার অল্টারনেট হোস্ট আছে। অনেকে মনে করো যে তোমার উইটগুলো এক ধরনের হোস্ট, আবার আর একটা হচ্ছে তোমার অল্টারনেটিভ, আর একটা হচ্ছে তুমি মনে করো যে এই যে রাইস ব্লাস্টের প্যাথোজেন যে শুধু রাইসই হয় না, ওই প্যাথোজেন দ্বারা তোমার আরও সিরিয়াল ক্রপে হয়। ঠিক আছে? সেগুলোকে অল্টারনেট হোস্ট বলতে পারে। আবার ওগুলো বাদে যদি তোমার ডামনিসেস উইটগুলো হয় সেগুলো আবার হতে পারে অল্টারনেটিভ হোস্ট হতে পারে। এগুলো বিভিন্ন ধরনের ক্যাটাগরাইজ করা যায়। ঠিক আছে? কথা বুঝছো? হ্যালো? জি স্যার। রাইসের ক্ষেত্রে রাউন্ড আপ ইউজ করাটা কতটুকু যুক্তিযুক্ত স্যার? কি স্যার রাউন্ড আপ একটা স্যার কেমিক্যাল। রাউন্ড হাব কি কাজ করে? রাউন্ড হাব কেমিক্যাল কে বলছে তোমাকে কি কাজ করে সেটা বলো আমাকে। কোন গ্রুপের ফাঞ্জিসাইড নাকি তোমার এটা? এখন তো ভিটামিনও পাওয়া যায় গাছের জন্য, হরমোন পাওয়া যায়, কি আমি আমার নাম শুনিনি। কি প্ল্যান্ট হার্বিসাইড আর কি স্যার?
ও, এটা হইতে পারে হার্বিসাইড হতে পারে তোমার হচ্ছে যে এটা তো সয়েল প্রিপারেশন করার সময়, এটা তো গাছে এক্সিস্টিং ফিল্ডে ক্রপ লাগানোর পর এগুলো দেওয়া যাবে না, কোনো ধরনের হার্বিসাইড ক্রপ লাগানোর পর দেওয়া যাবে না। এগুলো হার্বিসাইড দিতে হবে, এগুলো খুবই করসিভ এবং খুবই টক্সিক। এগুলো হচ্ছে তোমার যখন তুমি উইডটাকে কন্ট্রোল করতে পারবে না, তুমি হাত দিয়ে ম্যানুয়ালি করা যায় না, তখন ওইগুলো কেমিক্যালগুলো দেওয়া হয়, বুঝছো? এগুলো রেসিডুয়াল ইফেক্ট আছে, ডোজ, এগুলো এই জন্য এগুলো তোমার রিকমেন্ডেড ডোজে দিতে হয়, অন টাইমে দিতে হয়, কারণ আদারওয়াইজ এই রেসিডুয়াল ইফেক্টটা তোমার হোস্টের উপর যায় পড়ে। ওগুলো হচ্ছে তোমার হচ্ছে জাস্ট হার্বিসাইড। এখন রাইসের জন্য আলাদা হার্বিসাইড থাকতে পারে, তোমার হচ্ছে সিরিয়াল ক্রপের জন্য হার্বিসাইড, ভেজিটেবলসের জন্য আলাদা, কারণ হচ্ছে যে তোমার উইডগুলো বা উইডগুলো তো ডিফারেন্ট হয় তোমার হোস্ট বেদে। এবং কিছুগুলো উইড আছে যেগুলো হচ্ছে তোমার গ্যামেনেসিয়াস, কিছুগুলো তোমার আবার অনেকটা একটু মোটা হয়, একটু হার্ড জাতীয় হয়, ঠিক আছে, ডাইকট হতে পারে। এগুলোর উপর ডিপেন্ড করে তোমার উইডিসাইড বা হার্বিসাইডগুলো ইয়া করা হয়, কিন্তু সবগুলোই তোমার ক্রপ কাল্টিভেশনের আগে দিতে হবে। বলো। না স্যার, বলতেছিলাম যে স্যার রাউন্ড আপ আর গ্লাইফোসেট মানে স্যার বলছিলেন যে ওয়ার্ল্ড ওয়াইড এটা ইউজ হয় অনেক, কিন্তু এগুলো তো হাইলি টক্সিক, মানে তার কিছু খুবই স্মল ফ্র্যাকশন এটা মানে ইফেক্টিভ টার্গেট প্ল্যানকে ইয়া করতে পারে, কিন্তু বাকিটাই রেসিডুয়াল হিসেবে এনভায়রনমেন্টে চলে আসে আর কি। তো সেজন্য বলতেছিলাম মানে কতটা ইফেক্টিভ আর কি সেটা। এটা আসলে কি হার্বিসাইড নিয়ে আমি অতটা জানি না, এটা আসলে মোস্টলি হচ্ছে যে অ্যাগ্রোনমি লোকজন ওনারা কাজ করে, এই ডোজ বা রেসিডুয়াল ইফেক্ট তারা বলতে পারবে। তবে তুমি যেটা বললা যে এগুলো হচ্ছে যে খুবই টক্সিক এবং কিছু কিছু আছে খুবই টক্সিক। এখন আমরা যদি তোমার হচ্ছে যে রেটে নর্মালি আমরা টিচাররা বা সায়েন্টিস্ট একটা রেট দিয়ে দিই, এই রেটের বেশি ইউজ করা যাবে না। আমরা যে রেটটা দিই সেই রেটটা তোমার হচ্ছে রেসিডুয়াল ইফেক্ট বেশি দিন থাকে না। কিন্তু কৃষক করে কি, কৃষক এগুলো শোনে না। কৃষক যদি মনে করে যেটা ভালো কাজ করে সে আর বেশি দিয়ে দেয়, এটাই সমস্যা হয় পরবর্তীতে সয়েলের রেসিডুয়াল ইফেক্ট থেকে যায় এবং হোস্টের উপর পড়ে। তুমি কৃষককে ফিল্ড লেভেলে তোমরা যখন যাবা চাকরি করবা, দেখবে যে কৃষককে মেনটেন করা খুব কষ্ট। অর্গানিক ফার্মিং এর জন্য তোমার প্রণোদনা পাচ্ছে সরকার থেকে বা এনজিও থেকে, দিনের বেলা অর্গানিক করে, রাতের বেলা যে তোমার পেস্টিসাইড দিয়ে আসে, বুঝছো? কারণ কৃষক চায়, প্রণোদনাও চায়, আবার যে ক্রপটা হবে সেটাও সে নিতে চায়, যাতে পেস্ট এবং প্যাথোজেনের কারণে যাতে ক্রপ লস না হয়। কিন্তু আমাদের দেশের কৃষকদের অ্যাওয়ারনেস নাই, অথবা তোমার শিক্ষার অভাব আছে, তাদের ধৈর্য নাই, অথবা তোমার তাদের হচ্ছে যে সাবসিডি কম, এসব কারণে। কারণ তার যদি ক্রপ লস হয়, সরকার যদি সাবসিডি না দেয়, তাহলে সে নেক্সট ইয়ারে কি খাবে, কি সোয়িং করবে? এজন্য ওরা রিস্ক নিতে পারে না, বুঝছো? অ্যাটেন্ডেন্স কি দিছ? এই পর্যন্তই থাক আজকে, হ্যাঁ? জি স্যার। অ্যাটেন্ডেন্স দিছ? জি স্যার। ভেরি গুড। দেখা হবে ইনশাআল্লাহ বৃহস্পতিবার।